স্যার, আপনি কেমন আছেন? মঞ্জুর জবাব দিল না। জবাব না দেয়ার দুটি কারণের একটি হচ্ছে, প্রশ্নকর্তার গলার স্বর সে চিনতে পারছে না। অচেনা একজনের প্রশ্নের জবাব দেয়ার তেমন প্রয়োজন নেই। দ্বিতীয় কারণ, কথা বলতে ইচ্ছা করছে না। সমস্ত শরীর জুড়ে আরামদায়ক আলস্য, তন্দ্রা ভাব, প্রচণ্ড ঘুম আসার আগের অবস্থা। একটা কোলবালিশ জড়িয়ে পাশ ফিরে ঘুমাতে পারলে হতো। শীত শীত লাগছে। গায়ের উপর কম্বল দেয়া আছে কি? সম্ভবত আছে, তবে সেই কম্বল খুব ঠান্ডা, মনে হচ্ছে রাবারের কম্বল। স্যার, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি জাহানারা। এখন আপনার শরীর কেমন? চোখ না মেলেই বলল, শরীর ভালো। আপনি কি আমাকে চিনতে পারছেন? মঞ্জুর বিরক্ত হচ্ছে। এটা কি ধরনের প্রশ্ন? তাকে চিনতে পারা না পারায় কি যায় আসে? কিছুই যায় আসে না। তবে সে চিনতে পারছে। মঞ্জুর তাকালো। না তাকানোই ভালো ছিল। তীব্র আলো ধক করে চোখে লাগল। প্রায় সঙ্গে সঙ্গেই মাথায় ভোঁতা যন্ত্রণা শুরু হলো। ডান হাত অসাড় হয়ে গেছে বলে মনে হচ্ছে। হাতে কি স্যালাইন দেয়া হচ্ছে? এটা হাসপাতাল না ক্লিনিক? পরিষ্কার পরিচ্ছন্ন বলে মনে হচ্ছে। হাসপাতাল না হওয়ারই কথা। স্যার, আপনি কি আমাকে চিনতে পারছেন? কেমন আছো জাহানারা? স্যার, ভালো। এটা কি কোনো ক্লিনিক? জি না, মেডিকেল কলেজ হাসপাতাল। ও আচ্ছা। আপনি যে হাসপাতালে, সেটা জানতাম না। 12টার সময় হাসপাতাল থেকে টেলিফোন করলো অফিসে। আপনার মানিব্যাগে ভিজিটিং কার্ড ছিল। আপনি স্যার পুরো 21 ঘন্টা অজ্ঞান ছিলেন। ও আচ্ছা। টেলিফোন ধরেছিলেন চিত্তবাবু। তিনি কিছুই বুঝতে পারছিলেন না। আমাকে বললেন, জাহানারা, হাসপাতাল থেকে টেলিফোন এসেছে। কি বলছে কিছুই বুঝতেছি না। তুমি মেসেজটা রেখে দাও তো। আমি তখন। জাহানারা হড়বড় করে কথা বলে যাচ্ছে। মঞ্জুর স্বপ্নেও ভাবেনি এই মেয়ে এত কথা বলতে পারে। এতদিন পর্যন্ত তার ধারণা ছিল এই মেয়ে শুধু প্রশ্ন করলেই জবাব দেয়, নিজ থেকে কথা বলে না। এখন মনে হচ্ছে মেইল ট্রেন, দাড়ি কমা ছাড়া কথা বলেই যাচ্ছে। মেয়েটা বোধ হয় ভয় পেয়েছে। যেসব মানুষ এমনিতে কম কথা বলে, তারা ভয় পেলে প্রচুর কথা বলে। স্যার, আপনার এখন কেমন লাগছে? ঘুম পাচ্ছে। ডাক্তারের সঙ্গে কথা বলেছি। ডায়ালাইসিস করা হবে। রক্তে টক্সিক মেটেরিয়াল বেশি হয়ে গেছে। এগুলো ডায়ালাইসিস করে তারপরে সরবে। তখন ভালো লাগবে। আচ্ছা, তুমি তাহলে এখন যাও। আমি খানিকক্ষণ ঘুমাবো। আমার স্যার এখন যাওয়ার কোনো তাড়া নেই। আমি অফিস থেকে ছুটি নিয়ে এসেছি। আপনার আত্মীয় স্বজন কাকে কাকে খবর দিতে হবে বলুন, আমি খবর দিয়ে দিব। কাউকে খবর দিতে হবে না। ভাবি, ভাবিকে খবর দিব না? দাও। টেলিফোন নাম্বার হলো। উনার টেলিফোন নাম্বার আমি জানি। গত মঙ্গলবারের আগের মঙ্গলবার আপনার খোঁজে টেলিফোন করেছিলেন। তখন উনি তার নাম্বার বললেন। আমি আমার নোট বইয়ে ওনার নাম্বার লিখে রেখেছি। মঞ্জুর অসম্ভব বিরক্ত হচ্ছে। এত কথা বলছে কেন এই মেয়ে? কে তাকে এখানে আসতে বলেছে? মঞ্জুর মনে মনে বলল, মাই ডিয়ার ইয়াং লেডি, ইউ হ্যাভ নো বিজনেস হেয়ার। কেন মাথার কাছে দাঁড়িয়ে বকবক করছো? কে তোমার বকবকানি শুনতে চাচ্ছে? তুমি দয়া করে বিদেয়ী হও। আমাকে ঘুমাতে দাও, ঘুম পাচ্ছে। আরাম করে ঘুম দিতে পারলে শরীর ঝরঝরে হয়ে যেত। এই মেয়ে তা হতে দেবে না। মানুষ ভিন্ন পরিবেশে সম্পূর্ণ ভিন্ন আচরণ করে। অফিসে এই মেয়ে একটা কথাও বলে না। হাসপাতালে দাড়ি কমা ছাড়া কথা বলছে। বাসায় সে কি করে? স্যার, ঘুমিয়ে পড়েছেন? মঞ্জুর জবাব দিল না। চোখ বন্ধ করে পড়ে রইল, যাতে ঘুমিয়ে পড়েছে মনে করে মেয়েটা তাকে মুক্তি দেয়। স্যার, এখন ঘুমাবেন না।
ডাক্তার সাহেব আসছেন, ওনার সঙ্গে কথা বলে তারপর ঘুমান। আপনাকে কি আরেকটা বালিশ দিতে বলবো? এদের বালিশগুলো খুব পাতলা। ডাক্তার সাহেব বিছানার পাশে এসে দাঁড়িয়েছেন। মঞ্জুরের টেম্পারেচার চার্ট দেখছেন। ডাক্তার ভদ্রলোক খুব রোগা, তাকে সরলরেখার মতো লাগছে। পাশে দাঁড়িয়ে থাকা নার্সটি বেশ গোলগাল। মঞ্জুরের মনে হলো নার্সটিকে শূন্যর মতো দেখাচ্ছে। ডাক্তার যদি ইংরেজি 1 হয়, তাহলে এই দুজনে মিলে হলো 10। এইসব সে কি ভাবছে? তার কি মাথাটা খারাপ হয়ে গেল? ডাক্তার নিচু হয়ে মঞ্জুরের কপালে হাত রাখলেন। অন্তরঙ্গ গলায় বললেন, কেমন আছেন? ভালো। শরীর কি খুব দুর্বল লাগছে? বমি ভাব আছে? আছে। মাথা ঘুরছে? না, তবে মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। এছাড়া আর কোনো অসুবিধা আছে? আছে। আপনাকে গোপনে বলতে চাই, অন্যদের যেতে বলুন। ডাক্তারকে কিছু বলতে হলো না, সবাই দূরে সরে গেল। মঞ্জুর গলার স্বর নিচু করে বলল, ওই যে প্রিন্টের শাড়ি পরা মেয়েটাকে দেখছেন, তাকে যেতে বলুন। সে আমাকে বড় বিরক্ত করছে, ঘুমাতে দিচ্ছে না। তাকে সরিয়ে দেবার ব্যবস্থা করছি। এটাই কি আপনার গোপন কথা, না আরো কিছু বলবেন? না, আর কিছু বলবো না। আমার অবস্থাটা কি জানতে পারি? টেস্ট প্রায় সবই করা হয়েছে। আপনার কিডনি ভালো কাজ করছে না, তবে এই মুহূর্তে চিন্তার কিছু নেই। ডায়ালাইসিস করলেই আরাম বোধ করবেন। ইতিমধ্যে কিডনি ট্রান্সপ্ল্যান্টের ব্যবস্থা করতে হবে। আপনি চেষ্টা করে দেখুন কোনো ডোনার পাওয়া যায় কিনা। আপন ভাই বোন হলে ভালো হয়, না পাওয়া গেলে রক্ত সম্পর্ক আছে এমন কেউ। সন্ধ্যাবেলা ডক্টর ইমতিয়াজ আসবেন, উনি সব বুঝিয়ে বলবেন। আপনি এখন রেস্ট নিন, চুপচাপ শুয়ে থাকুন, ঘুমাবার চেষ্টা করুন। যে কোনো অসুখেই বিশ্রাম চমৎকার মেডিসিন। ডাক্তারের কথা শেষ হবার আগেই মঞ্জু ঘুমিয়ে পড়ল। এমন ঘুম যা মানুষকে আরও ক্লান্ত করে দেয়। কারণ সে ঘুমাচ্ছে অথচ আশপাশের সমস্ত শব্দ শুনছে। পাশের বেডের রোগী কাশছে, এই শব্দও ঘুমের মধ্যে শুনতে পাচ্ছে। নার্স এসে কাকে যেন ধমকাচ্ছে, সেই ধমকের প্রতিটি শব্দও শোনা যাচ্ছে। ঘুমন্ত মানুষের ঘ্রাণ শক্তি কাজ করে না, তার কাজ করছে। ঘর মুছে যখন ফিনাইল দেয়া হলো, সেই ঘুমের মধ্যেই ফিনাইলের কড়া গন্ধ পেল। মঞ্জুরের ঘুম ভাঙল সন্ধ্যার আগে আগে। বিছানার কাছে দুটি ডাব হাতে কুদ্দুস মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখে অপরাধী অপরাধী ভাব। কুদ্দুস অস্পষ্ট স্বরে বলল, স্যারের শরীরটা এখন কেমন? শরীর ভালো। 2টা ডাব আনলাম স্যার, আমার নিজের গাছের ডাব। বেডের নিচে রেখে দাও। কেটে দেই স্যার, এখন একটা খান। এখন খেতে ইচ্ছা করছে না। না খেলে তো স্যার শরীরে বল হবে না। বল না হলেও কিছু করার নাই, তুমি এখন আমার সামনে থেকে যাও, কথা বলতে ইচ্ছা করছে না। ওই দিনের ঘটনার জন্য আমি মাফ চাই স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি মাফ না দিলে কি? কুদ্দুস মাথা চুলকাচ্ছে, কথা পাচ্ছে না। আগে ভালো মতো রিহার্সাল দিয়ে আসেনি। কুদ্দুসের উচিত ছিল কি কথাবার্তা বলবে সব ঠিক করে আসা, তা করেনি। অবশ্য অনেক সময় ঠিক করে এলেও বলার সময় সব এলোমেলো হয়ে যায়। এই ব্যাপারটা তার বেলায় অসংখ্যবার ঘটেছে। ভেবেচিন্তে ঠিক করে রাখা কথা একটাও সে কোনো দিন বলতে পারেনি। কুদ্দুস, তুমি এখন যাও, কথা বলা আমার নিষেধ আছে। জি আচ্ছা। অফিসেও সবাইকে বলবে তারা যেন না আসে। আচ্ছা স্যার, বলবো। থ্যাঙ্কস। তোমার ডাব আমি একসময় খেয়ে নেব। কুদ্দুস মাথা চুলকাতে চুলকাতে বলল, স্যার, শুনলাম আপনার একটা কিডনি দরকার। ঠিকই শুনেছ, তুমি কি দিতে চাও? কুদ্দুস হ্যাঁ না কিছুই বলল না। মঞ্জুর সহজ স্বাভাবিক গলায় বলল, দিতে চাইলে পরে এ নিয়ে কথা বলবো,
এখন যাও। ডাব দুইটা মনে করে খাবেন স্যার। বললাম তো খাবো। নিজের গাছের ডাব, বাবা নিজ হাতে গাছ পুঁতেছিলেন। মঞ্জুর মৃদু গলায় বলল, যাত্রাবাড়ির ওই বাড়ি কি তোমার নিজের? জি না, ভাড়া বাড়ি। কবে এসেছো ওই বাড়িতে? 2 বছর আগে, শ্রাবণ মাসে। 2 বছর আগে পোতা গাছে ডাব হয়ে গেল? কুদ্দুস ফ্যালফ্যাল করে তাকাচ্ছে। মঞ্জুর বড়ই বিরক্ত বোধ করছে। এ ভালো মতো মিথ্যা বলাও শিখেনি, জেরায় টিকতে পারে না। সামান্য বুদ্ধি থাকলে বলতো দেশের বাড়ির ডাব, বাবা দেশ থেকে নিয়ে এসেছেন, তা না বলে কেমন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মঞ্জুর চোখ বন্ধ করে পাশ ফিরল। কুদ্দুস ক্ষীণ গলায় বলল, স্যার আমি যাই। আচ্ছা, যাও। কুদ্দুস যাই বলেও অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। মঞ্জুর চোখ বন্ধ করেও তা বুঝতে পারছে। অসুখের সময় মানুষের ইন্দ্রিয় তীক্ষ্ণ হয়। মঞ্জুর চোখ মেলে কুদ্দুস চলে যাবার পর প্রথমেই চোখে পড়ল বিছানার পাশে এক গাদা ম্যাগাজিন, কয়েকটা কবিতার বই। কবিতার বইগুলোতে মীরার নাম লেখা। নিশ্চয়ই জাহানারার কাণ্ড। অফিসে তার ঘরের শেলফ থেকে নিয়ে এসেছে। জাহানারার হয়তো ধারণা মঞ্জুর কবিতার পোকা। মনে করাই স্বাভাবিক, সে অনেকবার মঞ্জুরের হাতে কবিতার বই দেখেছে। সে জানেও না মঞ্জুর এইসব বই মুখের সামনে ধরে ঠিকই, কিন্তু পাটা উল্টানো ছাড়া কিছুই করে না। 2-1বার যে পড়ার চেষ্টা করেনি তা না, চেষ্টা করেছে, ভালো লাগেনি। ডান হাতে এখনো স্যালাইনের সূচ বিঁধে আছে। মঞ্জুর বা হাতে একটা কবিতার বই টেনে নিল। সমুদ্রের জলে আমি থুতু ফেলেছিলাম, কেউ দেখেনি, কেউ টের পায়নি। প্রবল ঢেউয়ের মাথায় ফেনার মধ্যে মিশে গিয়েছিল আমার থুতু। তবু আমার লজ্জা হয়, এতদিন পর আমি শুনতে পাই সমুদ্রের অভিশাপ। মঞ্জুর খানিকটা হকচকিয়ে গেল। তার নিজের সঙ্গে কবিতার মিল খুঁজে পাওয়া যাচ্ছে। মীরাকে নিয়ে সে কক্সবাজার গিয়েছিল, সমুদ্রের মতো এত সুন্দর জিনিস, অথচ সে কিনা থুতু ফেলল সমুদ্রে। মীরা ভ্রু কুঁচকে বলল, আশ্চর্য, তুমি সমুদ্রে থুতু ফেললে? ছি! সে নিজেও হকচকিয়ে গেল। মীরা বলল, এত বিশাল একটা জিনিসের গায়ে তুমি থুতু ফেলতে পারলে? মঞ্জুর হালকা গলায় বলল, সমুদ্র তো আমাদের দেবতা না মীরা, ওর গায়ে থুতু ফেললে কিছু যায় আসে না। অবশ্যই সমুদ্রের কিছু যায় আসে না, সমুদ্রের কথা আমি ভাবছি না, আমি ভাবছি তোমার কথা। তুমি কোন মানসিকতায় এটা পারলে? মুখে থুতু এসেছিল, ফেলে দিয়েছি, এর বেশি তো কিছু না। মীরা পুরো বিকেলটা কাটালো চুপচাপ, যেন বড় ধরনের আঘাত পেয়েছে। তলপেটে ব্যথা হচ্ছে, তীব্র ব্যথা না, এক ধরনের আরামদায়ক ব্যথা, যে ব্যথায় শরীরে ঝিমঝিম ভাব হয়। কড়া ঘুমের ওষুধ খাবার পর শরীরে যেমন আবেশের সৃষ্টি হয়, ব্যথাটা ঠিক সেরকম আবেশ তৈরি করেছে। কবিতার বইয়ের পাতা উল্টাতে ভালো লাগছে না, ক্ষুধা বোধ হচ্ছে, বমি বমি ভাবটা যাচ্ছে না। রাতের খাবার নিয়ে এলো সন্ধ্যা মিলানোর আগে, ভাত, মাছ, সবজি। তবে কিছু কিছু রোগীর জন্য অন্য ধরনের খাবারও আছে, যেমন তার জন্য এসেছে 2 স্লাইস রুটি, 1 বাটি দুধ এবং একটা কলা। মঞ্জুর আধখান কলা খেল। তার পাশের বেডের রোগী বলল, ভাইজান, কলাডা ফালায়েন না, রাইখা দেন, রাইতে খিদা চাপলে খাইবেন। এরা রাইতে কোনো খাওন দেয় না, খিদায় কষ্ট হয়। মঞ্জুর বলল, আপনার নাম কি? রোগী এই প্রশ্নের জবাব দিল না, পাশ ফিরে কম্বল দিয়ে মুখ ঢেকে ফেলল। যেন একটা জরুরি খবর দেওয়ার প্রয়োজন ছিল, সে দিয়েছে, তার আর কিছু বলার নেই। স্যার, আপনার জন্য খাবার এনেছি। ছোট্ট টিফিন ক্যারিয়ার হাতে জাহানারা দাঁড়িয়ে আছে। জাহানারার পাশে রোগা 15-16 বছরের একটা ছেলে।
সে দেখতে অবিকল জাহানারার মতো, তবে মনে হচ্ছে খুব লাজুক। একবারও মুখ তুলে তাকায়নি। স্যার, ও আমার ছোট ভাই ফরিদ, এবার ম্যাট্রিক দিবে। ওকে নিয়ে এসেছি, ও আপনার সঙ্গে থাকবে। আমার সঙ্গে থাকবে কেন? যদি কখনো কিছু দরকার হয়। কোনো কিছু দরকার হবে না, আর দরকার হলে তো কত লোকজন আছে। স্যার, ও বারান্দায় হাঁটাহাঁটি করবে, মাঝে মাঝে আপনাকে দেখে যাবে। মঞ্জুর বিরক্ত গলায় বলল, জাহানারা, তুমি যন্ত্রণা করছো কেন? ওকে নিয়ে তুমি যাও তো। আর শোনো, রাতের খাবার আমি খেয়ে নিয়েছি, খাবারও নিয়ে যাও এক্ষুনি। জাহানারার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তার ভাই ভীত চোখে তাকাচ্ছে বোনের দিকে। জাহানারার চোখ তখন জলে ভিজে উঠল। সে প্রায় অস্পষ্ট স্বরে বলল, ফরিদ, আয়। দুই ভাই বোন ক্লান্ত পায়ে এগোচ্ছে বারান্দার দিকে। ফরিদ ফিসফিস করে বলল, আপা, এত লোকজনের সামনে কাঁদছ, সবাই তাকিয়ে আছে তোমার দিকে। জাহানারা বলল, থাকুক। ফরিদ বলল, আপা, চলো বাসায় চলে যাই। জাহানারা বলল, না। আমরা তাহলে কি করব? এখানে থাকবো, বারান্দায় হাঁটাহাঁটি করব। ফরিদ তার বোনের দিকে তাকালো, কিছু বলল না। বড় বোনকে সে খুব ভয় পায়। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না, কিন্তু জাহানারা দাঁড়িয়ে আছে। সে ঘর থেকে যেতে পারছে না। এই মানুষটা তার জন্য যা করেছে তার কিছুই সে ফেরত দিতে পারছে না, কিন্তু সে ফেরত দিতে চাচ্ছে। সেই ইচ্ছাটাও এই মানুষটা জানতে পারছে না। এই মানুষটা তাকে এবং তার পরিবারকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে। সে সময় কি ভয়াবহ অবস্থা! খবরের কাগজে যেখানে যা দেখছে সে অ্যাপ্লিকেশন করে দিচ্ছে। ফ্যামিলি প্ল্যানিং এর কর্মী, সেলসম্যান, টেলিফোন অপারেটর, ফুলের দোকানের কর্মচারী, বিউটি পার্লারের বিউটিশিয়ান। যোগ্যতা আছে কিনা তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। অ্যাপ্লিকেশন করা এবং সন্ধ্যায় মন খারাপ করে মার সঙ্গে বসে থাকা, এই ছিল কাজ। মা কাঁদতেন নিঃশব্দে এবং একসময় বলতেন, এখন কি হবে রে? জাহানারা বলতো, জানি না মা। দেশের বাড়িতে যাবি? তোর এক চাচা আছেন, উনি কি আর ফেলে দেবেন? যাবি দেশের বাড়িতে? জানি না মা। তুই বল, এখন কি করব? আল্লাহ আল্লাহ করো, এছাড়া আর কি করবে? এইরকম অবস্থায় সে ইন্টারভিউ দিতে এলো থ্রিপিতে। থ্রিপির মালিক নিজেই আছেন ইন্টারভিউ বোর্ডে, তার সঙ্গে আরো তিনজন। সেই তিনজনের একজন মঞ্জুর সাহেব। বড় সাহেব বললেন, আপনার টাইপিং স্পিড কত? জাহানারা ক্ষীণস্বরে বলল, টাইপ জানি না স্যার। তিনি অত্যন্ত বিরক্ত গলায় বললেন, চাওয়া হয়েছে টাইপিস্ট, আর আপনি টাইপ না জেনেই দরখাস্ত করেছেন? স্যার, আমি শিখে নেব। ডিয়ার ইয়াং লেডি, এটা তো টাইপ শেখার স্কুল নয়। আচ্ছা, আপনি যান। নেক্সট। ৪৩ জন ইন্টারভিউ দিচ্ছে। তাদের সবারই নিশ্চয়ই চাকরি প্রয়োজন, কিন্তু তার মতো কি প্রয়োজন? না, তার মতো প্রয়োজন কারোরই নেই। জাহানারা বাড়ি চলে গেল না, সারা দিন বসে রইল। ইন্টারভিউ শেষ হবার পর আরেকবার সে যাবে, দরকার হলে চিৎকার করে কাঁদবে। তার প্রয়োজন হলো না। মঞ্জুর বের করে এসে তাকে দেখে বলল, আপনার তো ইন্টারভিউ হয়ে গেছে, দাঁড়িয়ে আছেন কেন? জাহানারা প্রায় অস্পষ্ট স্বরে বলল, স্যার, আপনার সঙ্গে কি আমি একটু কথা বলতে পারি? বলুন। স্যার, আমি এক রাতের মধ্যে টাইপ শিখব। আপনার কি চাকরিটা খুব বেশি দরকার? জি। বসুন এখানে। দুপুরে কিছু খেয়েছেন? জাহানারা জবাব দিল না। মঞ্জুর খানিকক্ষণ তাকিয়ে থেকে কনফারেন্স রুমে ঢুকে গেল। বেরিয়ে এলো আধ ঘন্টা পরে, হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার, বাড়ি ভাড়া, মেডিকেল অ্যালাউন্স সব মিলিয়ে ৩,২০০ টাকা। অকল্পনীয় ব্যাপার। মঞ্জুর বলল,
তোমার বয়স খুবই কম। আমি তুমি করে বললে আশা করি রাগ করবে না। এই নাও অ্যাপয়েন্টমেন্ট লেটার। এসো, আমার সঙ্গে চা খাও। জাহানারা কোনো কথা না বলে পেছনে পেছনে এলো। তার খুব ইচ্ছা করছে চিৎকার করে বলে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সে বলতে পারল না। তার গলা ভার ভার হয়ে আসছে, চোখ জ্বালাও করছে। বসো জাহানারা। জাহানারা বসল। মঞ্জুর বলল, আমি ধার হিসেবে তোমাকে এখন কিছু টাকা দেব, যা তুমি মাসে মাসে আমাকে শোধ করবে। দেব? জাহানারা হ্যাঁ সূচক মাথা নাড়ল। জাহানারার মা মানত করেছিলেন মেয়ের চাকরি হলে 100 রাকাত নামাজ পড়বেন। সেই 100 রাকাত নামাজ শেষ হতে রাত 4টা বেজে গেল। জাহানারা তখনও জেগে বারান্দায় অন্ধকারে চুপচাপ বসে আছে। মা বারান্দায় এসে বললেন, মানুষ এখনো আছে। এইরকম মানুষ বেশি থাকার দরকার নেই, কিছু থাকলেই হয়। একবার কি তুই উনাকে এই বাসায় নিয়ে আসবি? শুধু দেখব, উনাকে দেখতে ইচ্ছে করছে। জাহানারা কিছু বলল না। তার তখনও পুরো ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না। শুধু মনে হচ্ছে স্বপ্ন, পুরোটাই স্বপ্ন। এসব জিনিস বাস্তবে কখনো ঘটে না, স্বপ্নেই ঘটে। এতক্ষণ পড়ছিলাম হুমায়ুন আহমেদের একজন মায়াবতীর পর্ব 6। আশা করি সঙ্গে ছিলেন আমার। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন আশপাশের সবাইকে, তাতে নিজেই ভালো থাকা যায়।